গত কয়েকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সর্বত্র শুধু একটি নাম খুবই শোনা যাচ্ছে, দেবব্রত মহেশ রেখে। ১৯ বছরের এক তরুণ, যিনি নাকি ৫০ দিনের শুক্ল যজুর্বেদের মধ্যমদিনী শাখার দণ্ডক্রম পরায়ণ মুখস্থ বলে ফেলেছেন কোনো রকম ভুল ত্রুটি উচ্চারণ ছাড়াই। বলা হচ্ছে তিনি ২০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। অনেকেরই মনে হতে পারে এতে আমাদের কি লাভ বা এই ঘটনায় দেশের কি উন্নতি হবে। তাহলে আসুন প্রথমে দণ্ডক্রম পরায়ণের বিষয়টি বুঝি। আসলে ১৯ বছরের এই ছেলেটি যা করেছেন তা সুপার কম্পিউটার ছাড়া মানুষের মস্তিষ্কের পক্ষে করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। কি সেই দণ্ডক্রম? কেন ২০০ বছরে কেউ এটি করতে সাহস পাননি? আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমহর্ষক সত্য। নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আজকের আয়োজনে আমরা জানব এক বিস্ময় বালকের কথা। মহারাষ্ট্রের এক সাধারণ বৈদিক পরিবারের সন্তান দেবব্রত মহেশ রেখে। বাবা মহেশ চন্দ্রকান্ত রেখে নিজেই একজন বেদ পণ্ডিত, কিন্তু দেবব্রত যা করেছেন তা ছাপিয়ে গেছে তার পূর্বপুরুষদের। আজকের যুগে যেখানে ১৯ বছরের ছেলেরা রিলস, ভিডিও গেম আর সোশ্যাল মিডিয়ায় মগ্ন, সেখানে দেবব্রত বেছে নিয়েছিলেন কাশীর এক কঠিন তপস্যা। তিনি শুক্ল যজুর্বেদের মাধ্যাদিন শাখা নিয়ে পড়াশোনা করেছেন। তিনি জানতেন তিনি যে পথ বেছে নিচ্ছেন তা গত ২ শতাব্দীতে কেউ সম্পূর্ণ করতে পারেনি। তার লক্ষ্য ছিল দণ্ডক্রম পরায়ণম। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সোশ্যাল মিডিয়ায় রটেছে তিনি ২.৫ লক্ষ শ্লোক মুখস্থ বলেছেন। এটি পুরোপুরি ঠিক নয়। আসলে তিনি ২০০০ মন্ত্র পাঠ করেছেন। কিন্তু চমকাবেন না, এখানেই আসল রহস্য। বেদ পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেখানে স্বরের বিজ্ঞান নিহিত আছে। আমরা জানি বেদ প্রথমে শুনে শুনে মনে রাখা হতো, সেই জন্য বেদকে শ্রুতি বলা হতো। অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় এই বেদের বাণী ছড়িয়ে পড়েছিল। কিন্তু শুনে শুনে মনে রাখার ক্ষেত্রে যে অসুবিধে ছিল সেটি হলো অনেক সময় কোনো স্বর মিস হয়ে যেতে পারে বা কোনো স্বর ভুলযুক্ত হয়ে যেতে পারে। ফলে একটি স্বর উচ্চারণে যাতে ভুল না হয় সেই জন্য মুনি ঋষিরা বেদ পাঠের অনেকগুলো ধাপ বা স্তর সৃষ্টি করে দিয়েছিলেন। এর মধ্যে মূল দুটি ভাগ হলো প্রকৃতি পাঠ ও বিকৃতি পাঠ। এই বিকৃতি পাঠের মধ্যেও ছিল ৮ রকম: জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রক্ত ও ধন। একে একত্রে অষ্টবিকৃতিও বলা হয়, যার মধ্যে দণ্ডক্রম পরায়ণ ছিল সবচেয়ে কঠিন বিষয়। কেন? ধরুন একটি মন্ত্রের মধ্যে ৫টি শব্দ আছে, ১, ২, ৩, ৪, ৫। এবার কিভাবে এটি পড়তে হবে? এটিকে ৪টি চরণে পড়তে হবে। দেখুন, প্রথম চরণে ১, ২, ২, ১, ১, ২। দ্বিতীয় চরণে ১, ২, ৩, ৩, ২, ১, ১, ২, ৩। তৃতীয় চরণে ১, ২, ৩, ৪, ৪, ৩, ২, ১, ১, ২, ৩। চতুর্থ চরণে ১, ২, ৩, ৪, ৫, ৫, ৪, ৩, ২, ১ এবং ১, ২, ৩, ৪, ৫। আর এরকমই ক্রমে প্রত্যেকটি মন্ত্রের শব্দগুলিকে উচ্চারণ করলে দণ্ডক্রম রীতিতে পাঠ করা হয়। এটি গেল একটি মন্ত্রের উচ্চারণের দণ্ডরীতি। আর এইরকমই ২০০০ মন্ত্রের জটিল পাঠ কতটা কঠিন ও কতটা স্মরণশক্তির প্রয়োজন তার ধারণা আমরা করতেই পারি। দেবব্রত মহেশ রেখের এই ২০০০ মন্ত্র দণ্ডক্রম রীতিতে মাত্র ৫০ দিনে পাঠ করাকে কেন বিস্ময়কর বলা হচ্ছে? একটি ছোট্ট মন্ত্রকে ভেঙে হাজার হাজার নতুন বিন্যাসে পাঠ করতে গাণিতিক ও সাধারণভাবে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। হিসেব করলে দেখা যাবে প্রত্যহ টানা ১২ ঘন্টা এই দণ্ডক্রম পরায়ণ নীতিতে পাঠ করলে মোট কমপক্ষে ৫৫ দিন সময় লাগার কথা। কিন্তু এই বিস্ময় বালক সেটি ৫০ দিনে সম্পূর্ণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। ভাবুন তো, মাত্র ২০০০ মন্ত্র, কিন্তু যখন সেগুলোকে দণ্ডক্রম পদ্ধতিতে ভেঙে ভেঙে পড়া হয় তখন মোট উচ্চারিত শব্দের সংখ্যা কত হয়? আর এই পুরো প্রক্রিয়াটি করতে হয় সম্পূর্ণ মেমোরি বা স্মৃতি থেকে। কোনো বই দেখা যাবে না, কোথাও থামা যাবে না, না একরকম কোথাও ভুল উচ্চারণ করা যাবে। একটু ভুল হলেই সেই সমস্ত সাধনাই ব্যর্থ। তাহলে এটি কি কোনো সাধারণ মস্তিষ্কের কাজ? এটি অনেকটা মাথার ভেতরে একটি সুপার কম্পিউটার চালিয়ে রাখার মতো। প্রতিটি শব্দের পজিশন মনে রাখা,
এবং তাকে অঙ্কের মতো সাজিয়ে নেওয়া। দেবব্রত টানা 50 দিন ধরে এই অসম্ভব কাজটিই করে গেছেন। কিন্তু কেন বলা হচ্ছে 200 বছরের রেকর্ড তিনি ভেঙেছেন? কাশী, যা ভারতের জ্ঞানের রাজধানী, সেখানকার প্রবীণ পণ্ডিতেরা জানিয়েছেন প্রায় 200 বছর আগে মহারাষ্ট্রের নারায়ণ শাস্ত্রী দেব মহাশয় শুক্ল যজুর্বেদের এই দণ্ডক্রম সম্পূর্ণ করেছিলেন 100 দিনে। নথিপত্র ঘেটে দেখা যাচ্ছে ওনার পর থেকে এই প্রাচীন ও লুপ্তপ্রায় রীতিতে গত 200 বছরে কেউ এত নিখুঁতভাবে, বিরতিহীনভাবে এই পাঠ সম্পন্ন করতে পারেনি। এই 50 দিন দেবব্রতের জন্য কিন্তু সহজ ছিল না। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এক নাগারে মন্ত্র উচ্চারণ, গলার স্বর ভেঙে যাওয়া, শারীরিক ক্লান্তি, মানসিক চাপ সব কিছুকে জয় করতে হয়েছে তাকে। এটি কেবল মুখস্থ বিদ্যা নয়, এটি ছিল মনের একাগ্রতার এক চরম পরীক্ষা। তিনি প্রমাণ করেছেন ভারতীয় মেধা আজও বিশ্বের যে কোনো সুপার কম্পিউটারকে চ্যালেঞ্জ জানাতে পারে। দেবব্রতর এই অসাধ্য সাধনের খবর পৌঁছায় স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। নরেন্দ্র মোদী টুইট করে তাকে বেদ ও ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র বলে অভিহিত করেছেন। কাশীর বিখ্যাত শৃঙ্গেরি মঠ থেকে তাকে 5 লক্ষ টাকার সোনার কঙ্কন এবং নগদ অর্থ দিয়ে সম্মান জানানো হয়। তাকে উপাধি দেওয়া হয় বেদ মূর্তি। দেবব্রত মহেশ রেখে শুধু একটি রেকর্ড ভাঙেননি, তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন আমাদের শিকড়ের কথা। তিনি দেখিয়েছেন বেদ কেবল ধর্মগ্রন্থ নয়, এটি গণিত, বিজ্ঞান ও স্মৃতির এক বিশাল মহাসাগর। 19 বছরের এই তরুণের থেকে আমাদের শেখার অনেক আছে। লক্ষ্য যদি স্থির থাকে তবে 200 বছরের ইতিহাসও নতুন করে লেখা যেতে পারে। হয়তো অনেকেই ভাবছেন এতে আমাদের লাভ কি? লাভ নয় মশাই, ভারতীয় হিসেবে শুধুই গর্ব। কারণ সমগ্র বিশ্ববাসী শুধু জানতো ঋষিমুনিদের যে বিস্ময়কর শক্তির কথা ভারতীয়রা বলতো, সেই শক্তির এক ঝলক আজ বিশ্ববাসীরাও দেখতে পাচ্ছে দেবব্রতর মধ্য দিয়ে। এটাই কি যথেষ্ট নয় সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা বেড়ে যাওয়ার? কারণ আজ বিজ্ঞানীরা বলছে AI, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মেমোরি 5% হারে কমে যাচ্ছে। সেখানে এই জেনজি দেবব্রতর স্মরণশক্তি যে পরিচয় দিল, তা বিজ্ঞানের এক নতুন দরজা খুলে দিল। এই কাণ্ডটি যদি আমেরিকা, রাশিয়া, চায়না বা পৃথিবীর অন্য কোনো দেশের ছেলে করত, তাহলে হয়তো আমরা আরও বেশি উত্তেজিত হতাম, প্রশংসা করতাম। কারণ দেশীয় প্রতিভা বা সনাতন জ্ঞান অনেকের কাছেই ফালতু বা ওল্ড ফ্যাশন বলে মনে হয়। তাদের জন্য বলি, ভারতের জ্ঞান ও প্রতিভা সর্বশ্রেষ্ঠ ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এই বিশ্বাস দেবব্রত মহেশ রেখের মতো প্রতিভাকে দেখেই আমাদের মনে হয়। তাহলে দেবব্রতের এই কৃতিত্ব সম্পর্কে আপনার কি মত? আমাদের প্রাচীন এই দণ্ডক্রম পদ্ধতি সম্পর্কে আপনার কি আগে থেকেই জানতেন? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আপনার যদি আমাদের সনাতন জ্ঞানের প্রতি ভরসা ও বিশ্বাস থেকে থাকে, তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সকলে আসল সত্যটি জানতে পারে এবং সনাতন ধর্মের প্রতি গর্ব অনুভব করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সনাতন সংস্কৃতির সাথে থাকুন। ওম শান্তি।